ভেতরে এসো রে বা। কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? আমি তোমার জন্যই অপেক্ষা করছি, এসো। এসো এসো আমার সঙ্গে। কে তুমি? কে তুমি? কে তুমি? আমি হলাম সেই
যাকে তুমি আগেও দেখেছো। আমার নাম রূপালী। রূপালী? হ্যাঁ রেবা, আমি রূপালী। আর আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ যে তুমি এখানে এসেছো। আসলে কোনো মেয়ে এই সাহসটা দেখায় না। আমি তো এই খাটের ঘটনা শোনার জন্য এসেছি। আমার মনে হয় এটাই ওই জায়গা যেখানে ওই খাটের রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ রেবা, আর ওই রহস্য থেকে পর্দা ওঠানোর জন্য আমি তোমাকে বেছেছি। এই যে হাভেলিটা তুমি যেটা ধ্বংসাবশেষ দেখছো, কোনো এককালে এটাকে কমলা প্যালেস বলে লোকে জানতো। সঞ্জয় মালহোত্রার ঠাকুরদা এটা বানিয়েছিলেন। আমার বাবা সরদারি লাল নরেশ মালহোত্রার একজন সৎ অধস্তন ছিলেন। ওনার সততার আর সৎ চরিত্রের জন্য এই হাভেলিটা উনি পান। নরেশ মালহোত্রা ওনার দলিলে লিখে গেছিলেন, যখন আমার বিয়ে হবে এই হাভেলিটার মালকিন আমি হব। কিন্তু সঞ্জয় মালহোত্রা এই ব্যাপারটা ভালোভাবে একেবারেই নাই। কিন্তু আমি তো ওকে আমার বড় দাদাই ভাবতাম। আমি ওকে রাখি পরাতাম। আমার বাবার মৃত্যু হয়ে যায়। কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো, একদিন ও আমাকে ফেলে পৃথিবী ছেড়ে চলে যায়। সেই দিন থেকে এই দুনিয়ায় আমি একলা হয়ে গেলাম। ঠিক সেই সময় আমার জীবনে গৌরব আসে। বেঁচে থাকো, খুশি থাকো। গৌরব, 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 তোমার কি হয়ে গেল? গৌরব, গৌরব, গৌরব। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ওখানে আমি তো ভাবতেও পারিনি যে সঞ্জয় মালহোত্রা, যাকে আমি নিজের ভাই ভাবতাম, ও আমাকে আর আমার স্বামীকে এইভাবে মেরে ফেলবে। ওর কিসের অভাব ছিল? কি দরকার ছিল ওর এইসব করার? কিন্তু কেউ একজন ঠিকই বলেছে, লোভ কখনো ছোট বড় প্রয়োজনকে দেখে না। সঞ্জয় মালহোত্রার মতো লোকেরা লোভে অন্ধ হয়ে কারোর সুখ শান্তি কিছু দেখে না। ওর কাছে তো কত ধন সম্পত্তি ছিল, তাহলে এক ছোট্ট হাভেলির জন্য আমার প্রাণ কেন নিয়ে নিল? আমার আশা, স্বপ্ন সবকিছু বিফলে চলে গেল।
আর আমার সব থেকে দুঃখ এই ব্যাপারটাতেই লাগে যে আমার জন্য গৌরবকেও প্রাণটা দিতে হলো। রেবা, আমায় এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দাও। আমার ন্যায় চাই রেবা, তা না হলে আমার আত্মা এইভাবেই ঘুরতে থাকবে। আমি মুক্তি চাই রেবা, আমি ন্যায় চাই রেবা। তুমি ন্যায় পাবে রূপালী, আমি তোমাকে দেওয়াবো ন্যায়, কিন্তু এটা করার জন্য আমার একটা প্রমাণের দরকার, যেটার সাহায্যে আমি সঞ্জয় মালহোত্রাকে আইনের হাতে তুলে দিতে পারি। এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে ওই শয়তানের হাত থেকে বেঁচে থাকতে হবে। ও মাই গড, এখন তোমায় আরো সতর্ক থাকতে হবে, কারণ ওর মনে সন্দেহের দানা বেঁধেছে। তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার প্রাণের ক্ষতি হতে পারে। কিন্তু আমি কমলা প্যালেসের ফাইল অফিসের থেকে ঘরে নিয়ে এসেছি, আর ওটা ফেরত রাখতে ভুলে গেছি। আমি যাচ্ছি। শোনো, আরো একটা দরকারি কাজ তোমাকে করতে হবে। হুম, কি কাজ? ওই দলিলটা আসলে তোমায় সিন্ধুক থেকে বার করতে হবে। হুম, ঠিক আছে। ফাইল ফিরে এসেছে, কিন্তু পুরো নেই, কিছু মিসিং আছে স্যার। স্যার, আপনি আমাকে ডেকেছেন? রেবা, এই ফাইলটায় ফটো ছিল, কোথায় সেটা? স্যার, এই ফাইলের ব্যাপারে আমি কিছুই জানি না, আপনিও জানেন। দেখো রেবা, আমার জানা নেই তুমি কি কারণে মিথ্যা বলছো, কিন্তু একথা সত্যি যে তুমি মিথ্যা বলছো। আর যদি তুমি আমাকে সত্যি কথা বলে দাও তাহলে হয়তো তোমায় সাহায্য করতে পারি। দেখো, আমি জানি এটা যে এই ফাইলের মধ্যে ওই পালঙ্কের ফটোটা ছিল
যেটা আমি তোমাকে দিয়েছিলাম, সেই ফটোটা আজ এটাতে নেই। আই এম সরি স্যার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আসলে ওই খাটটা খুব সুন্দর, খুব অ্যাট্রাক্টিভ। আর যখন এই ফাইলে ওই খাটের ফটোগ্রাফ দেখলাম, তখন ওর দাম বুঝতে পারলাম। আর ব্যাস, এটুকুই কথা ছিল। তাহলে ওই ফটোটা আমার থেকে চাইলে আমি দিয়ে দিতাম তোমাকে। আই এম সরি স্যার, আমার থেকে ভুল হয়ে গেছে। এনিওয়ে, তুমি এসো। কেন সাহেব, অনেকদিন পর আমাদের কথা মনে পড়লো। আর একবার তোমাদের ডাকার প্রয়োজন হলো। আর এবারেও একটা মহিলাই আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়ালো। হুকুম করুন সাহেব। আপনি তো জানেন আমরা আমাদের কাজ কত সাবধানে করি। বাঁ হাতও জানে না ডান হাত কি করছে। কে সে মেয়েটা? আমাদের এই ডিপার্টমেন্টে কাজ করে ও। আর ওর নাম হলো রেবা। তুমি ওদিকে যাও, দেখলে গুলি মেরে দেবে। তুই দেখলেও জানতো ছাড়বি না। তোদের মনে আছে না ওই ফুলসজ্জার রাত, যেদিন প্রথমে তোরা আমার স্বামী গৌরবকে আর পরে আমাকে গুলি দিয়ে মেরে ফেলেছিলি? আজকে তোরা আবার সেই ঘৃণ্য অপরাধটা করতে যাচ্ছিলি। কিন্তু আসলে তোরা বুঝতে পারিসনি যে মৃত্যু তোদের জন্য অপেক্ষা করছে। আর তোদের আজকের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে সঞ্জয় মালহোত্রা। স্যার স্যার স্যার, ঘনশ্যাম, ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে গেছে স্যার। ভয়ঙ্কর দুর্ঘটনা? হ্যাঁ, আপনি যে লোকদের পাঠিয়েছেন তারা ওদের কাজ করতে পারেনি। তার মানে? হ্যাঁ স্যার,
ওরা দুজনে একে অপরকে খুন করে ফেলেছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ স্যার, ওদের দুজনের লাশ কমলা প্যালেসের সামনে পড়ে আছে। পুলিশ আসার আগে স্যার মামলাটাকে সামলে নিন, মামলাটাকে সামলে নিন স্যার। মে আই কাম ইন স্যার? রেবা তুমি এসো এসো, ভেতরে চলে এসো। বসো। স্যার, এটা কি করছেন আপনি? এখনই বলছি। স্যার, আপনি কি করছেন? রেবা বলো, ওই দলিলটা কোথায়? স্যার, কোন দলিল? এই খেলাটা বন্ধ করো। তুমি খুব ভালো করে জানো আমি কোন দলিলের কথা বলছি। ও, তো আপনি ওই গরিব রূপালীর দলিলের কথা বলছেন কি? তুমি তুমি ওই রূপালীর ব্যাপারে কি করে জানলে? কারণ আমি নিজেই রূপালী। রূপালী এই কি করে সম্ভব? কিভাবে সম্ভব হয়েছে? আমি আমি না 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 রূপালী আমাকে দরজা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো, দরজা খোলো বলছি। রূপালী আমাকে ক্ষমা করে দাও। ঘনশ্যাম, 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 কি হয়েছে স্যার? ঘনশ্যাম, জানি না আমার ভুল কিনা। না, আমি রূপালীকে দেখেছি। রূপালী? হ্যাঁ, আমি ওর এবার মুখ নিয়ে ও আমার সামনে চোখের নিমেষে রূপালী হয়ে গেল। আর স্যার, আপনার মাথার মধ্যে অশান্তিতে ভরে গেছে, এই জন্য আপনি ভুলভাল দেখছেন। রেবাকে তো আমি এখনই বাইরে যেতে দেখলাম। ও বলে গেল যে ও এখনই হাভেলি যাচ্ছে। হ্যাঁ স্যার, হাভেলি। বাংলোতে যাচ্ছে? এই ঘটনাটা আমাকে চিরজীবনের জন্য শেষ করতে হবে। রেবা, 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 আমি জানি যে তুই এখানে আছিস। যদি তোর মধ্যে সাহস থাকে না তো সামনে আয়। তুই আমাকে অনেক বাজে ঝামেলায় ফাঁসিয়ে রেখেছিস, কিন্তু ওই দলিলটা দে আমাকে। ওই দলিলটা তো আমার কাছে, যেটা আপনাকে কোনো মতেই দেব না মিস্টার সঞ্জয় মালহোত্রা। ওই দলিলটা আমি পুলিশকে দিয়ে দেব, যাতে তোমার অপরাধ সবার সামনে চলে আসবে। আর হ্যাঁ, তার সাথে সাথে এটাও প্রমাণ হয়ে যাবে যে তুমি রূপালী আর গৌরবের খুন করেছো। তো তুই এই প্রতিদান দিবি আমার উপকারের বিনিময়ে? উপকার? আরে তুমি তো মানুষের রূপে একটা রাক্ষস। তোমার বাবা এত সম্পত্তি
এত টাকা পয়সা তোমার নামে করে দিয়েছে, তাও এই সাধারণ বাংলোর জন্য তুমি একটা নির্দোষ মেয়ে আর তার বরের জীবন নিয়ে নিলে। যেই মেয়ে তোমার হাতে রাখি বাঁধত। বলা হয়ে গেছে যা বলার ছিল। এখন তুই যখন সত্যিটা জেনেই গেছিস, তো এই সত্যিটা জানার পর তুই কিন্তু আমার সব থেকে বড় শত্রু হয়েছিস। শোন, শত্রুর মৃত্যুই হলো আমার জীবন। হ্যাঁ, আমি দলিল তো খুঁজে বার করব, কিন্তু তার আগে আমি তোকে ওখানে পৌঁছাবো যেখানে রূপালী আর ওর স্বামী গৌরবকে আমি পৌঁছেছিলাম। রূপালী, রূপালী তুমি? হ্যাঁ, আমি সঞ্জয়। আর এটা তোমার ভ্রম নয়, আর না তোমার অফিসে একটু আগে তোমার ভ্রম ছিল। আমি ওখানেও এসেছিলাম, কত সম্মান করতাম আমি তোমায়। সব সময় আমি তোমাকে আমার বড় দাদা ভেবেছি। সেই ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে আমি তোমায় রাখি পড়াতাম যে একজন ভাই তার বোনের রক্ষা করবে। আর তুই কিরকম ভাই হলি রে? নিজের বোনকে নিজের হাতে মেরে ফেললি, আর সেটাও এই হাবিলির জন্য। কত দাম হবে এই হাবিলিটা? 10 কোটি, 20 কোটি, 50 কোটি? কোন জিনিসটার অভাব ছিল তোর? 2000 কোটি টাকার মালিক তুই। তোর আসলে অর্থের নেশা ছিল, আর তার জন্য তুই আমাকে আমার স্বামী গৌরবকে খুন করে দিলি। কিন্তু খুন করার পরে তুই একটা ভুল করে ফেলেছিস। নরেশ আঙ্কেলের দলিলটা বের করে নিজের কাছে রেখে দিলি। ওই দলিলটা আসলে তোকে জ্বালিয়ে দিতে হতো, কিন্তু তুই ওটা জ্বালিয়ে দিস, নিজের কাছে রেখে দিয়েছিস। ঠিক ওই পাপী রাবণের মতো, যে মহাকালকে নিজের হাতে মুঠোয় রেখেছিল। ও রোজ ভাবতো মহাকালকে আজ মারবে, কাল মারবে, কিন্তু সেই কাল আর কোনোদিন আসে। মহাকালই রাবণকে উল্টে মেরে ফেলবে। ঠিক সেই রকম তোর কাল হলো ওই দলিলটা, যে তোকে এইখানে অব্দি নিয়ে এসেছে। যখন আমি বেঁচে ছিলাম তখন আমি দুর্বল ছিলাম, কিচ্ছু করতে পারিনি তোর। কিন্তু এখন আমি একটা আত্মা, যা চাই তাই করতে পারি। রূপালী, রূপালী, আমাকে ক্ষমা করে দাও। হয়তো আমি আমার খুন তোরকে মাফ করে দিতাম, কিন্তু তুই আমার সহজ সরল গৌরবকেও মেরে ফেলেছিস। ও তোর কি ক্ষতি করেছিল? সেই জন্য এখন তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে মারার পরই আমার আত্মা শান্তি পাবে, আর আমি মুক্তি পেয়ে যাব। আমাকে ক্ষমা করে দাও রেবা। একে বলো না, একে বলো না রেবা যে আমাকে ক্ষমা করে দেয়। রূপালী, আমার ভুল হয়ে গেছে, বোঝাও না ওকে। রূপালী, আমি তোকে ভয় পাই না, কিন্তু বন্দুক দেখেছিস ওর কানের গোড়ায়, আর এই আঙুল ট্রিগারে আছে। তুই এখান থেকে চলে যা, নাহলে আমি ওকে তোর সাথে টেনে নিয়ে ওই দলিলটা বার করবো, কিন্তু আর ওরও সেই একই হাল করব যা তোকে করেছিলাম। আমি কারুকে ভয় পাই না, কিন্তু আমি দেখে নেব তুই আমার কি করতে পারিস, দেখে নেব। চল চল আমার সাথে, চল।
বড় একটা অপরাধ করার পরেও আবার একটা ঘৃণ্য অপরাধ করতে যাচ্ছিলি তুই? এইটা ভেবে যে কানুন তোকে কোনো সাজা দিতে পারবে না। হয়তো এটা সত্যিও হতে পারে, কিন্তু এই কানুনের উপরেও আরেকটা কানুন আছে, বিধাতার কানুন। তার হাত থেকে কেউ বাঁচতে পারে না। ক্ষমা করে দাও রূপালী, আমি একজন দোষী, আমি একজন অপরাধী, আমি সত্যি পাপী। রূপালী, আমাকে 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 ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। এই 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 একে আটকাও, থামাও থামাও থামাও। আমি রূপালী, রূপালী, একে থামাও, একে থামাও। আমি তোমার ভাই। ভাই, সব শক্তিশালী অপরাধী যখন অসহায় হয়ে যায়, অন্যের জীবন নিয়ে নেওয়ার পাপীর যখন নিজের জীবন দিতে হয়, তখন ও ভীতু হয়ে যায়। ঠিক তোর মতো সঞ্জয়, তোর মতো। আমি ওকে থামাও। এটা দাঁড়িয়ে গেছে। আমি তোমার ভাই। তোমার কাছে আমি খুব কৃতজ্ঞ রেবা। তোমার জন্যই আমি এই বন্ধন থেকে মুক্ত হতে পেলাম। আমি ক্ষমা চাচ্ছি রেবা, কারণ আমার জন্য তুমি এখনো পর্যন্ত ফুলশয্যার রাত কাটাতে পারোনি। আমি ন্যায় পেলাম, আমার হত্যাকারী মারা গেছে। এখন আমি নিজেকে এই পালঙ্ক থেকে মুক্ত করছি, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার বৈবাহিক জীবন মঙ্গলময় হোক। আমি তোমায় তোমার বিয়ে আর ফুলশয্যার রাতের জন্য শুভকামনা জানাচ্ছি। সব সময় সুখী থেকো রেবা, সব সময় সুখী থেকো।